বাংলাদেশের ৮ম বিভাগীয় শহর ময়মনসিংহ, যার পূর্ব নাম ছিল নাসিরাবাদ। এই শহরে শশী লজ, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, আনন্দমোহন কলেজ সহ ঐতিহ্যবাহী অনেক স্থাপনা রয়েছে। ঢাকা থেকে এই শহরের উপর দিয়ে চলাচল করে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। ময়মনসিংহ শহর ঘুরে দেখার উদ্দেশ্যেই আজকের যাত্রা। চলুন যাত্রা শুরু করি। যাত্রা শুরু হচ্ছে ঢাকা মেট্রো রেল দিয়ে। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাব ময়মনসিংহ, ধরব তিস্তা এক্সপ্রেস, অনেক জনপ্রিয় ট্রেন তিস্তা। চলে এসেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। ট্রেন ছাড়া সময় বাকি 4 মিনিট। তো চলুন দেরি না করে স্টেশনে প্রবেশ করি এবং ময়মনসিংহ অবধি তিস্তা এক্সপ্রেসের যাত্রা উপভোগ করি। আজকে মেঘলা দিন, তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল হবার সাথে সাথে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে এবং ইতিমধ্যে গ্রীষ্মের দাবদাহ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে তিস্তা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে দেয়া আছে। স্টেশনের ভিতরে প্রবেশ করলে এই যে 3-এর পরেই হচ্ছে 4। তিস্তার খবর হয়ে গেল। আমরা আজকে যাত্রা করব নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট লাইন ধরে, সেই বিখ্যাত লাইন যেটি 1885 সালে চালু হয়েছিল। আর এই হচ্ছে তিস্তা। আরে পরিচিত একজন মানুষ দেখা যাচ্ছে, অপূর্ব ভাই, কি অবস্থা? আপনি এখানে কেমন আছেন? চলেন, ট্রেন ছাড়ার সময় বেশি বাকি নাই। ইঞ্জিন গরম হয়ে গেছে। এই ট্রেনে হচ্ছে শোভন চেয়ারের আসন বেশি। আবার এই ইনকা কোচ দিয়ে চলে, কিন্তু ইনকার মাঝে মাঝে এরকম কিছু কিছু চাইনিজ কোচও ঢুকিয়ে দেয়। এই যে তাহলে আমাদের ভাগ্যে পড়লো কি চাইনিজ, এই দিয়েছে না। 7:30 বেজে গেছে, কিন্তু এখনও আমাদের ট্রেনের কিন্তু সিগন্যাল হয়নি। তো চলেন আমরা একটু ট্রেনটা ঘুরে দেখি। সিগন্যাল হয়ে গেছে, হলুদ। একেবারে 7:32-এ, মানে 2 মিনিটের ব্যবধানে ট্রেন ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, দেওয়ানগঞ্জ। হুইসেল বেজে গেল, তবে হুইসেল এখান থেকে শোনা গেল না। এবং 7:33 আমাদের ট্রেন ছাড়লো ঢাকার কমলাপুর স্টেশন থেকে। এরপর আমাদের বিরতি হবে ঢাকা বিমানবন্দর স্টেশনে। ভাই, আপনি কখন এসেছেন প্ল্যাটফর্মে? আমি আজকে 7টা। অনেক আগে চলে আসছি। আমি আজকে মেট্রোতে আসতে গিয়ে অনেক বিলম্ব হয়ে গেছে। ওই সকালের একদম প্রথম যে মেট্রো, এই মেট্রো কিন্তু খুব আস্তে আস্তে যায়, যেখানে 38 মিনিটে মাথায় আসার কথা, মানে উত্তরা থেকে মতিঝিল, সেই জায়গায় মতিঝিল আসতে সময় লাগে 50 মিনিট বা 52 মিনিট এরকম। এই হচ্ছে অবস্থা। আমি তো ভাবছিলাম যে হয়তো ট্রেন চলে যাবে, যাই করে এসেছিলাম। তিস্তা এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 707, 708, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তনগর মিটার গেজ ট্রেন, যা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝে চলাচল করে। 707 নম্বর তিস্তা এক্সপ্রেস ট্রেন, যা ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল 7:30 ছেড়ে যায় এবং দুপুর 12:40 দেওয়ানগঞ্জ বাজার গিয়ে পৌঁছায়। 708 নম্বর তিস্তা এক্সপ্রেস ট্রেন, যা দেওয়ানগঞ্জ বাজার থেকে দুপুর 3টায় ছেড়ে আসে এবং কমলাপুর গিয়ে পৌঁছায় রাত 8:25।
এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর জাংশন, গফরগাঁও, ময়মনসিংহ জাংশন, পিয়ারপুর, জামালপুর টাউন জাংশন, মেলান্দহ বাজার, ইসলামপুর বাজার এবং সর্বশেষ দেওয়ানগঞ্জ বাজার স্টেশন। সর্বমোট যাত্রার সময় 5 ঘন্টা 20 মিনিট। সর্বমোট ভ্রমণ দূরত্ব 212 কিলোমিটার। ট্রেনটি সপ্তাহে বন্ধ থাকে সোমবার। আমরা তেজগাঁও স্টেশন পার হচ্ছি। তবে যাই হোক, আমাদের একটা চাইনিজ কোচ হলো একটা ভালো জিনিস আছে যেটা ইনকাতে নাই, সেটা হচ্ছে এখানে খাবারের জন্য ডাইনিং ট্রে আছে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত এই ট্রেনের ভাড়া নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 255 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 489 টাকা, এফ সিট বা প্রথম শ্রেণীর নন এসি কেবিনে 391 টাকা এবং এসি সিট বা এসি কেবিনে 587 টাকা প্রতিটি সিট। ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত এই ট্রেনের শোভন চেয়ার শ্রেণীতে ভাড়া 145 টাকা এবং এসি চেয়ার শ্রেণীতে ভাড়া 276 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। না, বাসে তো আমরা একসাথে গিয়েছিলাম এর আগে। যাই হোক, আর আমাদের দুজনেরও একসাথে এদিকে প্রথম যাত্রা। আমরা চলে আসলাম আমাদের প্রথম বিরতি স্টেশন ঢাকা বিমানবন্দরে, এবং আস্তে আস্তে আমাদের ঘড়িতে এখন সময় বরাবর 8টা, মানে ওই প্রায় সঠিক সময় আছে, 2-4 মিনিট এদিক থেকে। এই হচ্ছে বিমানবন্দর স্টেশনের অবস্থা। তবে বিমানবন্দরে আমাদের ট্রেনের বিরতি কিন্তু খুব বেশি নেই, 3-4 মিনিটের মতো। তারপরে দেখা যায় যে যে কোনো ট্রেনই বিমানবন্দর আসলে 5 মিনিটের মতো দাঁড়ায়। আমাদের কোচে তো যাত্রী সংখ্যা ভালোই আছে। হ্যাঁ ভাই, বসতে দেন বসতে দেন। 8:05 আমাদের ট্রেন ঢাকা বিমানবন্দর থেকে ছাড়লো। টঙ্গী এসে আমরা দেখতে পাচ্ছি যে মৌমাছির চাকের মতো অবস্থা। মানুষজন এই যে ট্রেনের ইঞ্জিনের মধ্যেও বসে আছে, এবং এটা ভাবচক্কর দেখে যা মনে হচ্ছে এবং সময় দেখে যে তারাকান্দি জামালপুর থেকে আসা যমুনা এক্সপ্রেস। এই হচ্ছে টঙ্গী জাংশন স্টেশনের নতুন প্ল্যাটফর্ম। ডান দিকের লাইন দুটি চলে গেল টঙ্গী ভৈরব আখাউড়া রেলপথ ধরে ভৈরব জাংশনের দিকে, আর আমরা চলে যাচ্ছি সোজাসুজি জয়দেবপুর জাংশনের দিকে। একতা বীরাশ্রম স্টেশন। এই স্টেশনে অনেক সংস্কার কাজ চলমান। আমরা চলে আসলাম জয়দেবপুর জাংশন স্টেশনে। এখানে আমাদের বিরতি 3 মিনিট, এরকম 2-3 মিনিটের মতো বিরতি দিয়েই আমাদের ট্রেন ছাড়বে। এবং আমাদের এই কোচ কিন্তু প্ল্যাটফর্ম পায়নি জন্য মানুষ এরকম কষ্ট করেই নামতে হচ্ছে। আজকে আমাদের ট্রেনে তুলনামূলক ভিড় অনেক কম, একেবারে নেই বললেই চলে। 8:23 জয়দেবপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে যাবার কথা, এখন 9:45 বাজে। আর জয়দেবপুর জাংশনে আমরা প্রায় 5-6 মিনিট ধরে বসে আছি। 9:45টার সময়ই আমাদের ট্রেন ছাড়লো জয়দেবপুর জাংশন থেকে। এরপর আমাদের বিরতি হবে গফরগাঁও স্টেশনে। জয়দেবপুর জাংশন পার হওয়ার পর আমরা চলে যাব ডান দিকে এই নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট লাইন ধরেই, আর এই জাংশন থেকে অপর দিকটি চলে গেল ইব্রাহিমাবাদ জাংশনের দিকে।
অর্থাৎ যমুনা সেতু। আমরা গাজীপুর জেলা অতিক্রম করছি। ফজলউদ্দিন মোহাম্মদ গাজী বা ফজল গাজী, যিনি ছিলেন ষোড়শ শতাব্দীতে ভাওয়াল রাজ্যের প্রধান এবং গাজী বংশের শ্রেষ্ঠ শাসক। জনশ্রুতি আছে এই গাজী বংশের নাম অনুসারেই গাজীপুরের নামকরণ করা হয়। জয়দেবপুর স্টেশন পার হবার পর এই ভাওয়াল বনাঞ্চলের মধ্যে দিয়ে এরকম 50 কিলোমিটারের আশেপাশে গতিসীমা নিয়ে আমাদের ট্রেন চলছে। ভাওয়াল গাজীপুর স্টেশন মাস্টার সাহেব সবুজ পতাকা দেখিয়ে আমাদের নিরবচ্ছিন্নভাবে চলার অনুমতি প্রদান করছেন। তোমার উম্মতেরে কইরা লয় বার দয়াল নবী গো। গাজীপুর জেলার ভাওয়াল বনাঞ্চল আমরা অতিক্রম করছি। তখন এই অঞ্চলটি ছিল ভাওয়াল রাজ্যের অধীনে। প্রায় 1500 বর্গ কিলোমিটার এই এলাকা জুড়ে বিংশ শতকের শুরুর দিকে প্রায় 5 লক্ষ প্রজা এখানে বসবাস করত। ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার রামেন্দ্র নারায়ণ রায় ও আরও 2 ভাই মিলে এই জমিদারির দেখাশোনা করতেন। 1950-এর পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুসারে এটি বিলুপ্ত করা হয়। রাজেন্দ্রপুর স্টেশন। শ্রীপুর স্টেশন। আমরা চলে আসলাম গফরগাঁও স্টেশনে। গফরগাঁও এসে আমাদের পৌঁছানোর কথা 10:45-টার সময়। তো আমরা এখন পৌঁছালাম 10টার সময়, মানে 15 মিনিটের বিলম্ব। তেমন একটা বিলম্ব নেই। এই 15 মিনিট লেগেছে মূলত ওই যে পথিমধ্যে কয়েক জায়গায় থামতে হয়েছে লাইন ক্লিয়ার না থাকায়, এই জন্য। গফরগাঁও স্টেশনে এসে নামলাম। আসলে যাত্রীদের ওঠানামায় অনেক কষ্ট হয় যদি প্ল্যাটফর্মে গাড়ি না দেয়। আমাদের গাড়ি এই 2 নম্বর লাইনে দাঁড়ালো। এই লাইনের সাথে কোনো প্ল্যাটফর্মই নাই, কোনো পাশেই প্ল্যাটফর্ম নাই। এর আগে আমি অনেকবার এই তিস্তা ট্রেনে ভ্রমণ করে একেবারে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত দেখিয়েছি। যদি আপনারা কেউ দেখতে চান সেই যাত্রাগুলো দেখে আসতে পারেন। আমবত্তা কাছে আমবত্তা জালনা খোলা দিয়ে আমবত্তা কাছে আমবত্তা। আমাদের ট্রেন এই পাশের লাইনে দেওয়ার আরও একটা কারণ হতে পারে ক্রসিং। হয়তো ওদিক থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আসছে বা অন্য কোনো ট্রেন আসছে, সেই ট্রেনটি এসে এই 1 নম্বর লাইনে দাঁড়াবে। যেহেতু এদিক দিয়ে ব্রহ্মপুত্র আসছে, আমাদের সাথে ক্রসিং হবে, সুতরাং এই সময়টা আমরা এই গফরগাঁও স্টেশন একটু ঘুরে দেখি। আমাদের আজকের লোকোমোটিভ 2908 কোরিয়ার হোন্ডাই রটেম নির্মিত বেশ ভালো লোকোমোটিভ। আজকে আমাদের ট্রেনের লোড 21/42, অর্থাৎ 21টা কোচ আছে। এই হচ্ছে গফরগাঁও স্টেশনের বাহিরের দিক।
আর এদিক দিয়ে প্রবেশ করলেই হচ্ছে টিকিট কাউন্টার। ওইদিকে চলে এসেছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এখন বাজে 10:25। আমরা ঠিক 10টার সময় এসেছিলাম এইখানে, মাত্র 15 মিনিট বিলম্বে, কিন্তু এখন 25 মিনিট এখানেই বিলম্ব হয়ে গেল এই ব্রহ্মপুত্রর জন্য। আমরা ময়মনসিংহ জেলায় প্রবেশ করেছি। 1979 সালে প্রকাশিত মেজর জেমস রেনেলের ম্যাপে মোমেসিং নামটি বর্তমান ময়মনসিংহ অঞ্চলকেই নির্দেশ করে। 1885 সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট রেলপথ স্থাপিত হয়। এই রেলপথ 1894 সালে জামালপুর পর্যন্ত এবং 1899 সালে সরিষাবাড়ি উপজেলার জগন্নাথগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হয়। 1912 সালে জামালপুর থেকে অপর একটি লাইন বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা হয়। আবার আমরা ক্রসিংয়ের জন্য এখানে প্রায় অনেকক্ষণই দাঁড়াতে হলো। 11:08 ছাড়লো এই ফাতেমানগর থেকে। যাত্রা প্রায় শেষ হতে চললো, এখন বাজে 11:30। যাত্রা শেষে আমরা এখন ময়মনসিংহ স্টেশনে ঘোরাঘুরি করছি। তা আপনার কেমন লাগলো? চমৎকার। যদিও উনি ঘুমিয়েছে, ঘুম কেমন হয়েছে? চমৎকার হয়েছে। পাকা ঘুম না কাঁচা? সুন্দর। সুন্দর ঘুম। আচ্ছা, ছোট্ট স্টেশন, পিচ্ছি স্টেশন। হ্যাঁ, এখানে যে স্টেশনটার যে অংশটা আছে এটা দেখলে মনে হয় যেন একেবারে বাস স্টেশন বা এরকম ছোট ছোট লাগে। মানে ছাউনিটা এত ছোট করে দিল। ঠিক তার বিপরীত পাশেই এই যে এই পাশের যে ছাউনিগুলো, এগুলো হচ্ছে প্রকৃত ছাউনি, এবং এই ব্রিটিশ আমল থেকেই মনে হয় এরকমভাবেই ছাউনিগুলো ছিল। এই ময়মনসিংহ জং, এইখান থেকে আমাদের ময়মনসিংহ ঘোরাঘুরি শুরু হচ্ছে। এবং ময়মনসিংহ জং যেহেতু লেখা দেখলাম, এই জং স্টেশনটাই কতক্ষণ আগে ঘুরি, তারপরে হবে ভুরি ভোজ, তারপরে ঘোরাঘুরি। কি বলেন? রাইট। এই হচ্ছে ময়মনসিংহ স্টেশনের টিকিট কাউন্টার ঘর। এখানে আলাদা একটা কাউন্টার আছে যেটা অন্যান্য জায়গায় খুব একটা দেখা যায় না, মুক্তিযুদ্ধ প্রতিবন্ধী সহ আন্তনগর কাউন্টার। এই স্টেশনের বাইরে থেকে রিক্সা নিচ্ছি। রিক্সা নিয়ে সর্বপ্রথম যাব শশী লজ, পাক মুসলিম হোটেল। এবারে ময়মনসিংহ শহর দেখি। রিক্সায় যখন ঘুরছি, রিক্সায় শহর ঘোরার কিন্তু একটা আনন্দ আছে, বিশেষ করে জেলা শহর, থানা শহর, এগুলা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, মহিলা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের থেকে 30 টাকা করে টিকিট খরিদ করে নিলাম দুটো। এটা মূলত রাজা সূর্যকান্ত নির্মাণ করেছিলেন, আর 1905 সালে একটা সংস্কার করা হয়, তারপরেও আরেকবার সংস্কার করা হয়েছিল। তো অনেক ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত একটি স্থান। শশী লজ, যা বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও পরিচিত। 1952 সাল থেকে বহুদিন শশী লজ মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে ব্যবহার করা হয় না। 2015 সালে জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করে। 19বিংশ শতাব্দীর শেষ দিকে 9 একর জমির ওপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হল শশী লজ। বিখ্যাত এই ভবনটি 1897 সালে
গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। 1911 সালে শশী লজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ। মূল ভবনের পেছন ভাগে রয়েছে একটি দোতলা স্নানঘর। পুকুরটির ঘাট মার্বেল পাথরে বাঁধানো। শশী লজের মূল ভবনের সামনে রয়েছে বাগান। এই হচ্ছে নাগলিঙ্গম বা হাতির জোলাপ। আপনি এই যে সুইমিং পুলে বসে আছেন, এটা সুইমিং পুলের সাজঘর নাকি? এটা মনে হয় আপনি যেখানে বসে আছেন, না না বাতাস ঘর না, এইখানে মনে হয় যে জামা কাপড় পাল্টাইতো আর কি, এই জন্য একটা ছোট ঘর। মানে এই যে এখানে সুইমিং পুলের মতো যে জায়গাটা করা আছে, এই যে বিল্ডিং, মানে সুইমিং পুল মানে ওই পুকুর তো সামনে, এখানে এটার উপরে উঠে যাতে ওই যে সুইমিং পুলে যেভাবে লাফ দেয় লাফ দিতে পারবে। এই হচ্ছে মাঝখানের ঘর, আর এই পাশে ছোট ঘর। তার মানে এইটা আমার কাছে মনে হচ্ছে সাজঘর বা ওই যে চেঞ্জ রুম, পোশাক পরিবর্তনের জন্য। তো আপনি কি পোশাক পরিবর্তন করলেন না করবেন? শশী লজ থেকে বের হয়ে এই যে এখানে একটা ভাজা পোড়ার দোকানে এসে ভাজা পোড়া খাচ্ছে, এগুলি খুবই সুস্বাদু। অপূর্ব ভাই এবার একটা পুরি নিল, আমি এই যে আলুর চপ নিলাম। পেঁয়াজটা অনেক টেস্টি, একদম কুড়মুড়ে, আর আলুর চপ আমার কাছে মনে হচ্ছে অমৃত। পরবর্তীতে অপূর্বের কথা শুনে আমি আবার পুরি নিলাম, মানে অমৃত। ঢাকায় এরকম পুরি পাওয়া যায় না। আর আলুর চপটা খেয়ে আমার কাছে মনে হয়েছে আমি বাসা ছাড়া বাহিরে এত সুস্বাদু চপ কবে খেয়েছি মনে পড়ছে না। এখানে জনতা ব্যাংক বললে যে কেউ চিনে, এই জনতা ব্যাংকের একদম সামনেই এই ভদ্রলোক বসেন। যা উনি বানান প্রতিটা খাবারই অনেক সুস্বাদু, এবং উনি বেশ ভালোভাবেই খাবার দাবার পাকশাক করেন। এখানে হচ্ছে মুসলিম হাই স্কুল ময়মনসিংহ। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম চাচার হোটেলে। আশেপাশের মানুষজন বললো চাচার হোটেলে নাকি ভালো। দেখা যায় এটা কোন চাচা? আপনার চাচা নাকি? বাপের ভাই না, বাবা আমার বাপের তো ভাই নাই। আমার বাবারও ভাই নাই। চলেন যাই দেখি কোন চাচা হয়। এই ডাল ভর্তা দিয়ে খাওয়া শুরু করি। বেগুন পোড়া চলে আসছে। বেগুন পোড়া, হ্যাঁ হ্যাঁ। একটা হাঁস ডাল আর খাবার ভালোই, খাবারের স্বাদ আছে, এটাই বড় কথা। এবার আমাদের কাছে চলে এসেছে হাঁস। অপূর্ব ভাইয়ের প্রিয় হচ্ছে হাঁস। এখানে মনে হচ্ছে রানের একটা পিস আছে। ভাই নেন, নিয়ে খেয়ে দেখেন। এটা তো একদম ভুনা করা, মনে হচ্ছে সেই রকম সুস্বাদু হবে। হ্যাঁ এই যে রানের পিস, বললাম না? খান, এটা ভুনা ভুনা করা আমার মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ আমাকেই দিলেন আগে। আচ্ছা আগে টেস্ট করেন। আর এই হাঁসের পর শুধু এখানেই শেষ না, খাসির মাংস আসছে। এখানে খাসির মাংস চলে আসছে, দুইটাই একদম আমাদেরকে ভালো ভালো পিস দিয়েছে তারা। যাই হোক, আমরা এই চাচার হোটেল থেকে বেরোলাম। চাচা আমাদের কারোরই আপন চাচা না, তবে খানা কিন্তু ভালোই ছিল। খানা একেবারে চাচার বাড়ির মতোই ছিল নাকি? খানাগুলো খুবই সুস্বাদু ছিল। তাই এই চাচা মনে করে কেউ ফ্রি খাবেন মনে করে আসবেন না, কাজ হবে না, পয়সা দিয়ে খেতে হবে। আরেক চাচা এই যে রিক্সা থামালেন, ওই যে জয়নুল আবেদিন, ওই মাথায় কত নেবে? 30 টাকা। আচ্ছা, ভাড়া বলার আগে আরেকজন উঠে বসে আছে। এটা হচ্ছে লিলুয়া বাতাস বিভাগীয় কমিশনারের বাসভবন। যারা হুমায়ুন আহমেদের বই পড়েছেন তারা জানেন লিলুয়া বাতাস কি। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা, যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। ময়মনসিংহ শহরের উত্তর প্রান্তে ব্রহ্মপুত্র নদের তীরে এই স্থাপনাটি অবস্থিত। চলে আসলাম এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। এখানে 20 টাকার টিকিট। তো 20 টাকার টিকিট হলো, এই টিকিটটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার মতো। আর ব্যাগ তারা রেখে দেয়, ব্যাগ রেখে এরকম একদম মেটালিক মানে ধাতব পাতের মাধ্যমে তারা খোদাই করা এই টোকেন দেয়। এটা হচ্ছে ব্যাগের টোকেন। এই টিকিটটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে।
এছাড়া অপূর্ব ভাই আপনার চোখে এত সুন্দর টিকিট পড়েছে? এটা টিকিট দেখি, উল্টা পাশেও কিন্তু সুন্দর। টিকিটটা সুন্দর করছে, আর টিকিটটা আসলে বাংলা স্টাইলে না করে এটা অনেকে কালেকশন রাখতে পারে, যে আমি হ্যাঁ, গেছি এটা যেহেতু একজন আর্টিস্টের আরো সুন্দর করতে পারে। সেই জন্য এটা আর একটু সুন্দর করে যাতে সংগ্রহ করে রাখা যায়। শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে সংগ্রহশালা সেটি ঘুরে আসলাম। এখানে কিন্তু একটা ছোটোখাটো ডকুমেন্টারি শোর মতো দেখানো হয়, টিভিতেই দেখানো হয়, এটা তাদেরকে বলতে হয়, বললে তারা প্লে করে। জয়নুল আবেদিন সংগ্রহশালা থেকে এবার বের হয়ে যাবার পালা। নিতে হবে আমার থলে এই টোকেন দিয়ে। আমাদের অপূর্ব ভাই তো এটা খেয়াল করে না, আমি বলছি যে ভাই ভালো করে দেখেন ওনার সার্টিফিকেটে কী লেখা, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শ্রী লেখা, শ্রী জয়নুল আবেদিন। এটা লেখা ছিল সম্ভবত শ্রী মানে সুন্দর, এই হিসেবে ওই দিল্লি ইউনিভার্সিটি থেকে সম্বোধন করে, এই জন্যই এইভাবে লেখা থাকে। শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ। যেসব সুবিধা রয়েছে, অনেক কিছু সুবিধা, তবে সবগুলো সুবিধা আসলে কার্যকর না। ময়মনসিংহ ঘুরতে আসলে কি কি জায়গায় ঘুরবেন এরকম যদি কখনো কোথাও সার্চ করেন গুগলে বা কোথাও, অনেকগুলো জায়গার নাম দেখবেন বেশিরভাগই কিন্তু এই জয়নুল আবেদিনের যেই এই পার্কটা এই জায়গার মধ্যেই। হ্যাঁ, এটা ওই যে পুরাতন ব্রহ্মপুত্র নদ বলে। জয়নুল আবেদিন সংগ্রহশালা থেকে বের হলাম, বের হয়ে দেখলাম এই খোলা ময়দানে মেলা। অনেক দিন পর এরকম একদম গ্রামীণ মেলা, যেটা ছোটোবেলা থেকে যেরকম দেখতাম সেরকম মেলা দেখলাম। হাতি ঘোড়া থাকতো, আর ওই যে মুড়ি মুড়কি এই জাতীয় খাবার দাবার অনেক কিছু থাকতো। এই যে মুড়ি মুড়কি পেয়ে গেছি, এখানে যে বাতাসা, খাগড়াই, খুরমা। চলে আসলাম বিখ্যাত আনন্দমোহন কলেজ। এই কলেজের কথা আমি আপনাদের অনেকবার বলেছি। আমি আসলে আনন্দমোহন কলেজে অনেক আগে একবার এসেছিলাম। খালি পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ ওই যে কী যেন একলা, গার্লফ্রেন্ড না থাকলে একলা, খালি গার্লফ্রেন্ড আছে তো, এই যে দেখতে খালি পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ, বউ থাকলে তো কাল বৈশাখ, বউ থাকলে কাল বৈশাখ। আনন্দমোহন কলেজ যার নামে, অর্থাৎ আনন্দমোহন বসু, ডান পাশে দেখা যাচ্ছে তার একটি ছবি। এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের লিখিত একটা চিঠির ভাষা, সেটাই এখানে লেখা আছে। আনন্দমোহন কলেজ বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি সরকারি মহাবিদ্যালয়। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি ব্রিটিশ শাসনামলে 1880 সালে আনন্দমোহন বসু দ্বারা ময়মনসিংহ ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। 2024 সালের তথ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানে প্রায় 25,000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। 1878 সালে কলকাতা সিটি কলেজ প্রতিষ্ঠার পর আনন্দমোহন বসু তার নিজ শহর ময়মনসিংহে এর একটি শাখা খোলার সিদ্ধান্ত নেন। 1880 সালে তার বাসভবনে ময়মনসিংহ ইনস্টিটিউশন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন, যা 1883 সালে সিটি কলেজিয়েট স্কুল নামে পরিচিতি পায়। 1901 সালে সিটি কলেজিয়েট স্কুল কলেজ বিভাগ চালু করে এবং এর নামকরণ করা হয় ময়মনসিংহ সিটি কলেজ। পরবর্তীতে 1908 সালের 1 জানুয়ারি আনন্দমোহন বসুর নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। 1908 থেকে 1947 সাল পর্যন্ত আনন্দমোহন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। 1947 সালে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি রয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহ, নির্মলেন্দু গুণ সহ বিখ্যাত ব্যক্তিগণ এই কলেজে অধ্যয়ন করেছেন। সারাদিন এই ময়মনসিংহ শহরে ঘোরাঘুরি শেষে এখন বিদায়ের পালা। এখন যেতে হবে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেন ধরে ঢাকা।